আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আমাদের যে চ্যাপ্টারটাতে ছিলাম সেটা মূলত আমাদের যে টেক্সট বুক আমরা ফলো করতেছি সেটার হচ্ছে 13 চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের টাইটেলটা ছিল কোয়ান্টিফাইং অ্যান্ড আনসার্টেনটি। তো এখানে আমরা বেশ কিছু টার্ম টপিকস দেখেছি গত ক্লাসে। তো মূলত প্রবাবিলিটির রিভিউগুলো থেকেই সেখান থেকেই আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল প্রুফ এবং এর সাথে কিছু লার্নিং টেকনিকও দেখেছিলাম। তো এখন সেই ধারাবাহিকতা আজকে যেটা দিয়ে শুরু হবে, এই আমরা মূলত জয়েন্ট প্রবাবিলিটি দেখেছিলাম। জয়েন্ট প্রবাবিলিটির কনসেপ্টটা ছিল যে দুইটা র্যান্ডম ভেরিয়েবল বা মোর দেন টু র্যান্ডম ভেরিয়েবল একত্রে কাজ করবে, আর যেখানে র্যান্ডম ভেরিয়েবল একটা থাকবে সেটাকে আমরা প্রায়র প্রবাবিলিটি বলেছিলাম। তো এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে আমরা যদি অনেকগুলো ভেরিয়েবল একসাথে কাজও করে র্যান্ডম ভেরিয়েবল, এর মধ্যে কিছু কিছু ভেরিয়েবল আইসোলেশন থাকবে যে অন্যান্য ভেরিয়েবলের সাথে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ভ্যালু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। সেই ধরনের সিচুয়েশনটাকে আসলে ইন্ডিপেন্ডেন্স বলা হয় ভেরিয়েবলের। তো এখানে আমরা সেটাই দেখব যে এখানে random variable a and b are independent if and only if এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি? মানে হচ্ছে এই যে আমরা এখানে যেটা দেখতেছি যে প্রবাবিলিটি a whereas given b, অর্থাৎ given b then probability of a। তো আসলে এটা যদি এ এবং বি ইন্ডিপেন্ডেন্টই হয় তাহলে গিভেন বি এর ইনফরমেশন এর প্রবাবিলিটি নির্ধারণের ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখবে না, সো দ্যাট ইটস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ঠিক সেইভাবে যদি এভিডেন্স বা গিভেন এ আমরা বলতেছি, কিন্তু এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে গিভেন এ দেন প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি, মানে সেখানে বেশি খুব ভূমিকা রাখবে না। আবার আমরা যদি এর হচ্ছে ইয়ে দেখি, জয়েন্ট প্রবাবিলিটি দেখি, প্রবাবিলিটি অফ এ বি, এটা এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একেবারে আলাদা হয়ে যায়, প্রবাবিলিটি অফ এ ডট প্রবাবিলিটি অফ বি। ঠিক সেই ধারাবাহিকতায় আমরা আমাদের যে আসলে ডেন্টাল ডায়াগনোসিসের বা একটা ডেন্টাল ডিজিজের ক্ষেত্রে আমরা একজন ডেন্টিস্ট কিভাবে এটাকে ইয়ে করে তার সিমটম এভিডেন্স গুলো দেখে তার ডিজিজটা নির্ধারণ করে, এই টাইপের একটা এক্সাম্পল আমাদের এই চ্যাপ্টারের কন্টিনিউশন ছিল। সেখানে যে র্যান্ডম ভেরিয়েবল গুলো ছিল সেগুলো ছিল হচ্ছে টুথেক, ক্যাস, ক্যাভিটি, এই মূলত এগুলোই ছিল। তো এখন এই ইন্ডিপেন্ডেন্সের সাথে চলমান রেখে আমরা আরেকটা র্যান্ডম ভেরিয়েবল ওয়েদার সেট করতেছি। ওয়েদার অর্থাৎ আমার টুথেক, তারপরে তার যে ডেন্টিস্ট্রি প্রবির যে ক্যাশ সেটা এবং ক্যাভিটি, এই যে প্যারামিটার বা এই যে ভেরিয়েবল গুলির সাথে আসলে ওয়েদারের রিলেশনটা কি। তো আসলে আমরা স্বাভাবিকভাবেও যদি দেখি যে ওয়েদার রেইনি হোক, স্নো হোক, আমরা এগুলো দেখেছিলাম, এরপরে সানি হোক, আসলে এইটার সঙ্গে আমার দাঁতের ক্যাভিটির কি খুব বেশি রিলেশন থাকে? এই রিলেশন না থাকার কারণে আসলে এটাও ইন্ডিপেন্ডেন্স। এই ইন্ডিপেন্ডেন্সের জন্যই বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ টুথেক, ক্যাশ, ক্যাভিটি এবং ওয়েদার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ টুথেক, ক্যাশ, ক্যাভিটি ডট প্রবাবিলিটি অফ ওয়েদার, অর্থাৎ আলাদা একেবারে এই জয়েন্ট প্রবাবিলিটির এখানে যে ইকুয়েশনটা ছিল সেই অনুযায়ী এখানে হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে বলতেছে আসলে এন্ট্রিজ গুলো কমে যায়। এন্ট্রিজ গুলো কমে যায় মানে কি? এন্ট্রিজ গুলো কমে যায় যে টুথেকের সিচুয়েশন ছিল দুইটা, হ্যাঁ, টুথেক থাকতে পারে নাও পারে, ক্যাশ ক্যাভিটি সবই দুইটা ইয়ে ছিল, অপশন ছিল, হ্যাঁ, ইয়েস নো। আর ওয়েদারে ছিল অপশন চারটা। তাহলে এটা যখন জয়েন্ট প্রবাবিলিটি হয় তখন 2 × 2 × এভাবে হচ্ছে 32 এন্ট্রিজ হয়। বাট যখন এটা ইন্ডিপেন্ডেন্স হয়ে যায় তখন এই তিনটার জন্য 2 × 2 + 4, হ্যাঁ, এটা তখন প্লাস হয়ে যায় আর কি। তাহলে এটা হচ্ছে 12 এন্ট্রিজ হয়ে যায়। তো এইভাবে আর কি এই ইন্ডিপেন্ডেন্স প্রবাবিলিটি গুলো কাজ করে। আচ্ছা,
নেক্সট আমরা যেটা দেখব যে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স দেখব। কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স দেখব সেই ক্ষেত্রে যে কনসিডার আমরা জানি যে প্রবাবিলিটি অফ টুথ ক্যাস ক্যাভিটি, এখানে বলতেছে যে ইফ আই হ্যাভ এ ক্যাভিটি, আমার যদি ক্যাভিটি থাকে, দ্য প্রবাবিলিটি দ্যাট প্রবি ক্যাসেস ইট ইন। এখন এই প্রবি ক্যাসেস অর্থাৎ ওই যে ওদের যে ইয়েটা থাকে, সার্জিক্যাল যে ডিভাইসটা থাকে ছোট ইয়ে কি ওই ইয়ে করা ট্রিতে টাচ করার জন্য, এই প্রবি ক্যাস বলতে এটাকে বোঝানো হচ্ছে। তো এই প্রবি ক্যাস যদি ওই ক্যাভিটিতে ক্যাসটা টাচ করায়, ইট ডাজ নট ডিপেন্ড অন হোয়েদার আই হ্যাভ এ টুথেক। হ্যাঁ, তো আসলে আমার যদি ক্যাভিটি থাকে তাহলে এইটা টাচ করাই যে আমার ডিপেন্ড করবে না আমার হচ্ছে টুথেক হবে কিনা। এখন এই সিচুয়েশনের জন্য তাহলে কি বলতেছে, তাহলে এটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ ক্যাস যেখানে গিভেন হচ্ছে টুথেক এন্ড ক্যাভিটি। আচ্ছা, এখন আসলে যদি আমার ক্যাভিটি থাকে তাহলে তাহলে টুথেকের এটার উপর আর বেশি ডিপেন্ড করবে না। এজন্য তাহলে কি প্রবাবিলিটি অফ ক্যাস ক্যাভিটি। সিমিলারলি বলতেছে দ্য সেম ডিপেন্ডস হোল্ডস ইফ আই হ্যাভ গট এ ক্যাভিটি। যদি আমার ক্যাভিটি না থাকে তাহলেও এই টুথেকের উপর ডিপেন্ড করবে না, ইন্ডিপেন্ডেন্স। সেই জন্য সিচুয়েশনটাই এভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, দাস ক্যাস ইজ কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট অফ টুথেক গিভেন ক্যাভিটি। তো এখন সিমিলারলি এটা এইভাবে আসে, তার ইকুইভ্যালেন্ট ফ্যাশন গুলো এইভাবে হয়। টুথেক ক্যাস ক্যাভিটি করসপন্ডিং টুথেক ক্যাস ক্যাভিটি যে ইন্ডিপেন্ডেন্সের যে কন্ডিশন আমরা দেখেছিলাম। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি তো এই ফুল জয়েন্ট ডিস্ট্রিবিউশন এভাবে যদি আমরা দেখি তাহলে এটা যদি ইয়ে থাকে আর কি, জয়েন্ট প্রবাবিলিটি থাকে, সেটাকে কন্ডিশনে নিয়ে আসা যায়। এখান থেকে যদি কন্ডিশন সেট করা হয় তাহলে কন্ডিশনের পরে আবার এটা হয়। এটা হচ্ছে আমরা ওই বেস রুলস এর যে প্রোডাক্ট রুল সেই রুলস অনুযায়ী পাই। আচ্ছা, সেটা পেলাম। এরপরে আবার এটাকে যদি কি করা যায়, এই পার্টটা আবার হচ্ছে প্রোডাক্ট রুলে ভাঙা হয়। এই পার্টটা হচ্ছে কি জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটিকে যদি আমি কন্ডিশনাল প্রবাবিলিটিতে ভাঙি তাহলে এটাকে কি হয়, ক্যাস ক্যাভিটি কন্ডিশনাল এবং ক্যাভিটি। ঠিক এইভাবে প্রসেস হতে হতে এই পর্যায়ে পর্যন্ত আসে। এখানে বলতেছি ইন মোস্ট অফ দ্য কেসেস দ্য ইউজ অফ কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স রিডিউস দ্য সাইজ। এভাবে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কি করে, সাইজটাকে রিডিউস করে। অফ রিপ্রেজেন্টেশন অফ জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফ্রম এক্সপোনেনশিয়াল অফ এন লিনিয়ার, যদি এন সংখ্যক থাকে আর কি। কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ইন আওয়ার মোস্ট বেসিক রবাস্ট ফ্রম দ্য নলেজ অ্যাবাউট আনসার্টেন এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন আমরা বেস রুলস দেখব। তো বেস রুলসটা আসলে আমরা যে প্রোডাক্ট রুলসটা দেখেছি, যে প্রোডাক্ট রুলস যেটা, যে আমরা প্রোডাক্ট রুলস এটা জানি যে এটা যদি এখানে এটা হচ্ছে এন্ড আর কি, এই সিম্বলটা এন্ড, এটা ডট এই সিম্বল দিয়েও হয় অথবা কমা দিলেও এটাকে এন্ড বোঝায় আর কি। তাহলে প্রবাবিলিটি অফ পি এন্ড বি ইকুয়াল টু প্রবাবিলিটি এ গিভেন বি এবং প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এইটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ গিভেন প্রবাবিলিটি অফ বি গিভেন এ এবং প্রবাবিলিটি অফ এ। এটা হয়, এটা আমি গতদিন বুঝিয়েছিলাম এইভাবে যে এখন এই প্রবাবিলিটি অফ এ এন্ড বি এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, প্রবাবিলিটি অফ বি এন্ড এ এটা সেম, এন্ড এ বি এবং এন্ড বি এ বোথ আর সেম। এই যে এখানে আমি যদি লিখি প্রবাবিলিটি অফ এ এন্ড বি, এটারই ইকুইভ্যালেন্ট আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ বি এন্ড এ। আচ্ছা, এখন প্রবাবিলিটি অফ এ এন্ড বি ইকুয়াল টু যদি এটা পাই তাহলে প্রবাবিলিটি অফ বি এন্ড এ ইকুয়াল টু এটা পাবো, এবং এই দুইটা যেহেতু সেম তাহলে এটা সমান এটা। এখন এই দুইটা যদি হয়, এই দুটাকেই আসলে একটু সলিউশনের দিকে যদি যায় তাহলে আমরা এখান থেকে যে অবস্থা পাই যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ প্রবাবিলিটি অফ এ বাই প্রবাবিলিটি অফ বি। এইটাই হচ্ছে আসলে বেস রুলস। এই বেস রুলসটা সঙ্গে যদি এটাকে সলিউশন টানা যায় তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ। এই 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 অর্থাৎ এই অ্যাঙ্গেলে যদি সলিউশন টানা যায় তাহলে এইটা অ্যাঙ্গেলে আসে, এর ইকুয়াল টু এটা হয়। তো এইটা আসলে বেস রুলস আমি পরিচিত, এবং এই বেস রুলসকেই বেস করে বেসিয়ান ক্লাসিফায়ার সেটা আমরা ডিজাইন করে দেখবো যে সেটা কিভাবে হয়। আচ্ছা, এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই যে বেস রুলস যেটা পেলাম
সেই বেস রুলসটার ক্ষেত্রে আমরা নরমালাইজেশন যে ফ্যাক্টর ছিল সেই নরমালাইজেশন ফ্যাক্টর ইকুয়াল টু আলফা সহ এই ভ্যালু পাওয়া যায় নরমালাইজেশন ফ্যাক্টরের ক্ষেত্রে, অর্থাৎ সেখানে আলফা ইকুয়াল টু আসলে এই 1 বাই এই যে এই ভ্যালুটা আসে 1 বাই প্রবাবিলিটি অফ ওয়াই। আচ্ছা, এখন আমরা আসলে এই বেস রুলসটাকে আমরা যে একটা ডেন্টাল প্রবলেম নিয়ে বা উদাহরণ নিয়ে আমরা যে আলোচনা করতেছি, তো সেখানে যদি আমরা দেখি যে কোনো একটা নির্দিষ্ট কজের কারণে সেট অফ ইফেক্ট থাকে, তো ঠিক আমরা যদি এ বির জায়গায় এর জায়গায় কজ এবং বি এর জায়গায় ইফেক্ট পুট করি, ঠিক সেইভাবে বেস রুলস অনুযায়ী আমরা এখানে এই ধরনের কজ এবং ইফেক্টের বেস রুলসের রিলেশনশিপ পাই। আচ্ছা, এখান থেকে আমরা এখানে আসলে একটা ইয়ে দেয়া আছে আর কি, একটা বেস রুলসের করসপন্ডিং একটা এক্সাম্পল দেয়া আছে এবং এক্সাম্পলের একটা সলিউশন ড্র করা হয়েছে। Useful for assigning the diagnostic probability from a causal probability। তো আমরা এটা তো দেখলাম যে কজ এবং ইফেক্টের কারণে এখানে যে বেস রুলসের যে ইকুয়েশনটা পাওয়া যায় সেই অনুযায়ী এটা সলিউশন আমরা এখন করব। আচ্ছা, এখানে যেটা আমরা এখন দেখব সেটা হলো যে একটা খুবই সিম্পল একটা প্রবলেম আছে। আমরা আগের এই বেস রুলস অনুযায়ী আমাদের যে ইকুয়েশনটা সেটা বোঝার চেষ্টা করি যে প্রবাবিলিটি অফ কজ গিভেন আছে সেট অফ এভিডেন্স বা ইফেক্ট, এই অবস্থায় যদি থাকে সেখানে probability of effect given cause এবং probability of cause by probability of effect। তো এই বিষয়ের সাথেই সঙ্গতি রেখে আমাদের যে প্রবলেমটা, আচ্ছা আমি একটু বইটা শেয়ার করলে ভালো হবে। সোজা ওই ঘুমাইছিলেন না? আচ্ছা, আমরা দেখি বইটা শেয়ার করা যায় কিনা। তোমরা কি বই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা এখানে এই প্রবলেমটা দেয়া আছে, জাস্ট ইজি প্রবলেমটা। এখন এই ইকুয়েশনটা তো আমরা দেখলাম, হ্যাঁ, দেখার পরে এখানে স্যার এখনো বইটা ওপেন হয়নি, মানে ওই ফোল্ডারে দেখাচ্ছে আর্টিফিশিয়াল আচ্ছা ইন্টেলিজেন্স। আচ্ছা, ফোল্ডারে দেখাচ্ছে না? এখন দেখতে পাচ্ছ? স্যার এখনো ওপেন হয়নি।
আচ্ছা, এখানে এখন দেখতে পাচ্ছ মনে হয় না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এখান থেকে দেখো যে আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মেডিকেল ডায়াগনোসিস আমরা উদাহরণটা তো দেখতেছি। উই অফেন হ্যাভ কন্ডিশনাল প্রবাবিলিটিজ অন causal relationship, that is the doctor knows ডক্টর কি জানে আসলে? এখানে যেটা হচ্ছে যে ডক্টর ডিজিজটা জানে, তাকে দেয়া হয় এবং সেই ডিজিজের আলোকে সিম্পটম গুলো দেখে। আচ্ছা, এইটা ডক্টরের ইনফরমেশন। এখন ডক্টর ওয়ান্ট টু ডিরাইভ এ ডায়াগনোসিস, এটা বুঝো। ডক্টর ওয়ান্ট টু ডিরাইভ এ ডায়াগনোসিস কি? তখন সিম্পটম দেখে ওই ডিজিজটা ম্যাচ করাতে চায়। বিষয়টা বুঝতে পেরেছো? যে ডক্টর প্রথমে একটা ডিজিজের করসপন্ডিং সিম্পটম গুলো, মানে সে জানে যে এই ডিজিজ যদি হয় তাহলে এই সিম্পটম গুলো হবে। তো সেই ক্ষেত্রে তার কাছে, ডক্টরের কাছে নোন থাকে হচ্ছে, গিভেন থাকে ডিজিজটা। হ্যাঁ, তখন সে সিম্পটম গুলি হওয়ার প্রবাবিলিটি খোঁজে। আচ্ছা, এরপরে ডক্টর কি করতে পারে? ডক্টর ডায়াগনোসিস যখন করে তখন এই সিম্পটম গুলি তার কাছে, রোগী পেশেন্টকে যখন দেখতেছে তখন সিম্পটম গুলি তার কাছে হয়, গিভেন থাকে। এই সিম্পটম গুলির আন্ডারে তখন সে আবার ওই ডিজিজ হওয়ার প্রবাবিলিটি খোঁজে, বা ডিজিজটা ডায়াগনোসিসের আউটপুট হিসাবে বের করতে চায় যে এই ডিজিজ কিনা। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন এখানে আমাদের যেটা এক্সাম্পল সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল, এ ডক্টর নোজ দ্যাট দ্য ডিজিজ মেনিনজাইটিস কজ দ্য পেশেন্ট টু হ্যাভ এ স্টিফ নেক। অর্থাৎ মেনিনজাইটিস ডিজিজের ক্ষেত্রে কজেস দ্য পেশেন্ট টু হ্যাভ স্টিফ নেক। স্টিফ নেক আরেকটা সিম্পটম আর কি, সে 70%। তার মানে এখানে কি বলা হচ্ছে? যে এখানে বলা হচ্ছে যে ডিজিজ মেনিনজাইটিস cause the patients to have a stiff neck 70%. আচ্ছা, ডক্টর অলসো নো সাম আনকন্ডিশনাল ফ্যাক্ট। মনে আছে কিনা আমি তোমাদের যে আগে বলেছিলাম, আনকন্ডিশনাল মানে কিছু প্রায়র প্রবাবিলিটি। দ্য প্রায়র প্রবাবিলিটি দ্যাট এ পেশেন্ট হ্যাজ মেনিনজাইটিস 1/50,000। অর্থাৎ এই মেনিনজাইটিস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা। And the prior probability that any patient has a stiff neck, অর্থাৎ stiff neck এরও যে prior probability unconditional 1%. Letting S be the proposition that the patient has a stiff neck, অর্থাৎ S টাকে আমরা stiff neck বলতেছি, এবং M be the proposition that patient have meningitis, অর্থাৎ আমরা stiff neck টাকে S দিয়ে অ্যাসাইন করতেছি আর M দিয়ে অ্যাসাইন করতেছি মেনিনজাইটিসটাকে। এখন আমাদের প্রথমে যে ভ্যালুটা ছিল সেখানে কি গিভেন ছিল? দ্য ডক্টর নোজ দ্যাট দ্য ডিজিজ মেনিনজাইটিস ডিজিজটা দেয়া আছে এবং তার কজ দ্য পেশেন্ট হ্যাভ স্টিফ নেক। তাহলে মেনিনজাইটিসটা গিভেন, ঠিক আছে? এই 70% এর ক্ষেত্রে মেনিনজাইটিসটা গিভেন হয়, প্রবাবিলিটি অফ স্টিফ নেক ইজ ইকুয়াল টু 0.7। যেহেতু 70% কে যদি আমরা প্রবাবিলিটি রেঞ্জে নিয়ে আসি 0 থেকে 1 এর মধ্যে, তাহলে কি এটা 0.7। আচ্ছা, এরপরে এগুলো তো একেবারে ইজি ব্যাপার, যে প্রায়র প্রবাবিলিটি অফ মেনিনজাইটিস ইজ 1 বাই এই ভ্যালুটা। আচ্ছা, এরপরে দ্য পেশেন্ট স্টিফ নেক, এটাও প্রায়র প্রবাবিলিটি এত পার্সেন্ট। আচ্ছা, এখন এই হচ্ছে ইনফরমেশন গুলো দেয়া আছে। আচ্ছা, এই ইনফরমেশন গুলো থেকে আসলে এখানে যেটা বের করার কথা, যে উই এক্সপেক্ট দ্যাট এই ভ্যালুটা আসবে যে এই স্টিফ নেক টু হ্যাভ এ মেনিনজাইটিস, অর্থাৎ এই সিম্পটমটা দেয়া আছে, তাহলে এটা মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা কতটুকু। মানে ওই যে আগে যে তোমাদের কথা বললাম, যে উদাহরণটা হচ্ছে যে ডক্টর প্রথমে একটা ডিজিজ সম্পর্কে জানে যে এই ডিজিজের এই
সিমটম গুলো হয়। তো ডিজিজটা তার কাছে নন। এখন ডিজিজটা জানার পরে তার করসপন্ডিং সিমটম গুলো ডক্টর জানে। এখন যখন পেশেন্ট আসে তখন কিন্তু তার ডিজিজ হয়েছে কিনা এটা ডক্টর কনফার্ম না। তখন ডক্টর কি করে, ডক্টরের কাছে প্লেস করা হয় ডিজিজের সিমটম গুলি। এই সিমটম গুলো দিয়ে ডিজিজটা তখন সে ফাইন্ড আউট করে। তো ঠিক এখানে ইনফরমেশন গুলো দেয়া আছে একটা ডিজিজের করসপন্ডিং সিমটম দিয়ে। এখন ব্যাপারটা বলা হচ্ছে যে এই সিমটম দিয়ে এই ডিজিজটা হওয়ার প্রবাবিলিটি বের করো। এই যে উদাহরণটা, তো এখানে যদি সব ভ্যালু গুলো বসাই দেওয়া যায় তো এই যে ভ্যালুটা আসে 0.0014, তার মানে বলতেছে যে দ্যাট ইজ উই এক্সপেক্ট লেস দেন 1 to মানে 700 পেশেন্ট উইথ এ স্টিফনিক টু হ্যাভ এ মেনিনজাইটিস। অর্থাৎ মানে এত পেশেন্ট, লেস দেন এত পেশেন্টের মধ্যে যে এত পার্সেন্ট আর কি বোঝাচ্ছে, মানে খুবই কম বোঝাচ্ছে যে উইথ হ্যাভ এ স্টিফনিক টু হ্যাভ এ মেনিনজাইটিস। অর্থাৎ যার এই স্টিফনিক সিমটম থাকলে তার যে মেনিনজাইটিস হবে তার পার্সেন্টেজ হচ্ছে এই লেভেলের। নোটিস দ্যাট enough through the stiffness is a quite strongly indicated by meningitis with probability 0.7%. আগেরটা, the probability of meningitis in the patient remain small. This is because the prior probability of the stiff neck is much higher. Prior probability of stiff neck is much higher than that of the meningitis. আসলে এই যে মেনিনজাইটিসের প্রায়র প্রবাবিলিটি কিন্তু অনেক কম ছিল, আর যেটা স্টিফ নেকের প্রায়র প্রবাবিলিটি অনেক বেশি ছিল। এই কারণেই বলা হচ্ছে যে স্টিফ নেক থাকলে যে মেনিনজাইটিস হবে এর প্রবাবিলিটি অনেক কমে গেছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে উদাহরণ, আমাদের এক্সাম্পলের সঙ্গে রিলেটেড কিছু ফ্যাক্ট, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যে আমাদের প্রবাবিলিটির কিছু ইনফরমেশন দেয়া আছে তার করসপন্ডিং ইনফরমেশন গুলো বের করা আর কি। তো আমরা আবার ইয়েতেই ফিরে যাব আমাদের স্লাইডে। আচ্ছা, তো এই সলিউশনটা এখানে এসছে, এই ভ্যালুগুলো দেয়া আছে। দ্য পোস্টেরিয়র প্রবাবিলিটি অফ দ্য মেনিনজাইটিস ইজ ভেরি স্মল, সেটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে এই বেজ রুলস এবং কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কে কভার করে যদি আমরা অ্যাডভান্স হতে থাকি, তো আমরা এই যে এই পোরশনটা থেকে এটা পর্যন্ত আমরা বুঝিয়েছি যে পর্যন্ত কিভাবে আসে আর কি। আচ্ছা, এখন এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ এখানে ক্যাভিটি একটা কজ এবং তার করসপন্ডিং বেশ কিছু ইফেক্ট, টুথেক, কেস আরো যদি থাকে সেটআপ, তো এইভাবে যদি একটা সিচুয়েশন থাকে, যেমন এখানে যেটা বলা হচ্ছে এই ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাভিটি তার করসপন্ডিং টুথেক এবং ক্যাস হচ্ছে ইফেক্ট। তো এইভাবে যদি একটা কজ এবং তার করসপন্ডিং সেট অফ ইফেক্ট থাকে, এই টাইপের একটা যদি সিচুয়েশন থাকে, তো এখানে যে অবস্থাটা তৈরি হলো যে কি হচ্ছে, এখানে আমাদের দেয়া আছে কি একটা কজ এবং সেট অফ ইফেক্ট। তো এইভাবে যদি থাকে তাহলে আমরা পেতে পারি কি, পেতে পারি এখান থেকে যদি এইভাবে চলতে থাকে, এখানে মনে করো যে দুইটা আছে, আরো যদি এন সংখ্যক থাকে তাহলে প্রতিটার সঙ্গে কিন্তু একটা কন্ডিশনাল অবস্থায় থাকতেছে কজের বা ক্যাভিটি। দেখো ক্যাভিটি এখানে টুথেক আছে, ক্যাভিটি আছে, ক্যাস আছে, ক্যাভিটি আছে, আরো যদি থাকে, হ্যাঁ সাপোজ এক্স আছে, ক্যাভিটি আছে, ওয়াই আছে, ক্যাভিটি আছে, জেড আছে, ক্যাভিটি আছে, ফাইনাল এবার ক্যাভিটি আছে। তো এইভাবে যদি চলতে থাকে সেটআপ। আচ্ছা, তো এইখানেই আমরা হচ্ছে ক্যাভিটিটাকে কজ বলতেছি, আর এই যে টুথেক, ক্যাস এবং আরো এক্সেট্রা এগুলোকে ইফেক্ট বলতেছি। তো এরকম যদি সেট অফ ইনফরমেশন থাকে চলতে চলতে, তাহলে কি হবে, এখানে সিরিজ অফ এটা থাকবে। হ্যাঁ, সিরিজ অফ কি থাকবে, ইফেক্ট কজ, ইফেক্ট কজ, ইফেক্ট কজ, ইফেক্ট কজ, ইফেক্ট কজ, এন সংখ্যক, ফাইনালি একটা কজ থাকবে। তো এই যে এইগুলি তো সব প্রোডাক্ট অবস্থায় আছে না, তো সেই প্রোডাক্ট অবস্থাগুলোকে যদি একসাথে নিয়ে আসা যায় তাহলে কি এন সংখ্যক প্রোডাক্ট, অর্থাৎ আমরা যদি এটাকে এই সিম্বলটাকে প্রোডাক্ট বোঝানো যায়, এই যে পায়ের যে সিম্বলটা, অর্থাৎ এখানে আই দিয়ে স্টার্টিং হচ্ছে, আয়ের মান যদি এন হয় আপার পার্টে আমরা এন বসাতে পারি, তাহলে আই এন এই পায়ের দিয়ে যেটা বোঝাচ্ছে যে এন সংখ্যক প্রোডাক্ট আছে। কি প্রোডাক্ট আছে, প্রবাবিলিটি, প্রবাবিলিটির ভ্যালু কোথায়, ইফেক্ট এবং কজ, এবং যেখানে ইফেক্টের মান হচ্ছে আই, অর্থাৎ আই এর মান
1 2 3 n পর্যন্ত এভাবে চলে যাবে। এর সাথে কি থাকছে? প্রবাবিলিটি অফ ক্যাভিটি। এই যে অবস্থাটা আসতেছে, তাহলে প্রবাবিলিটি অফ কজ, এরপরে কালেকশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি ইনটু প্রবাবিলিটি অফ কজ। এখন এই যে ম্যাথমেটিক্যাল একটা সলিউশন, এভাবে যদি আমরা এক্সাম্পলটাকে কজ এবং ইফেক্টে নিয়ে আসি, তাহলে ফাইনালি এই যে ম্যাথমেটিক্যাল একটা মডেল পাওয়া যায়, এই মডেলটাকে আসলে বলা হয় যে বেজ মডেল, নেইভ বেজ মডেল। is a mathematical model that assume the effect are conditionally independent. বলা হচ্ছে যে ইফেক্টস গুলি আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট গিভেন দ্য কজ। যখন একটা কজ দিয়ে দেয়া হয়, সেই কজের সাপেক্ষে ইফেক্ট গুলি কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ওই কজ গুলি একটার সঙ্গে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এই অবস্থায় হয়ে যাচ্ছে। তো ফাইনালি নেইভ বেজ মডেলে টোটাল নাম্বার অফ প্যারামিটারস ইন এ লিনিয়ার অফ n, হ্যাঁ n সংখ্যক যদি এই i এর মান i 1 থেকে n পর্যন্ত হয়, তো এই হচ্ছে আসলে বেজ মডেলের ধারণা। আমরা বেজ মডেলের আরো কিছু এক্সাম্পল সহ আমরা পরবর্তীতে দেখব। এখন এরপরে যে টপিকটা আছে, এই টপিকটা আমরা দেখব না। তাহলে বেজ মডেল দিয়ে আমাদের এই চ্যাপ্টারের মূলত এখানেই হচ্ছে আর কি, শেষ হয়ে যাচ্ছে। তো এটাকেই আরেকটু এলাবোরেটলি বর্ণনা করার জন্য আমরা এর সাথে আরেকটা স্লাইড দেখব। তোমরা দেখতে পাচ্ছ? স্লাইডটা এখনো দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যায়নি না? না স্যার। এখন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আসলে এই স্লাইডটাও শুরু হয়েছে প্রথম থেকে এই প্রবাবিলিটির এই থিওরি গুলো রিভিউ দিয়ে। তো আমরা এগুলো বেশি দেখব না, আমরা তো এগুলো দেখেছি, অলরেডি ডিসকাসও করেছি। আমরা এই যে মার্জিনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, এখানে আরেকটু ডিটেলস বলা আছে যে আসলে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে কিভাবে হয়, যে এখানে যেটা তোমার এন্ড প্রবাবিলিটি অফ এন্ড এর যেটা জয়েন্ট প্রবাবিলিটি, হ্যাঁ, প্রবাবিলিটি অফ পি এ প্রায়র, পি বি প্রায়র, এখানে জয়েন্ট প্রবাবিলিটি, এগুলো পিকচার দিয়ে আরো দেখানো হচ্ছে আর কি। তো কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে যে অবস্থা হয় সেটা আছে। নরমালাইজেশন তো আমরা দেখেছি যে নরমালাইজেশনটা কিভাবে হয়। নরমালাইজেশনের ক্ষেত্রে ওই যে আমরা ওয়ান করার ক্ষেত্রে যেটা ব্যবহার করছেন, এখানে আরেকটু অন্যভাবে বোঝানো হচ্ছে যে নরমালাইজেশন অর্থাৎ প্রবাবিলিটি, যদি জয়েন্ট প্রবাবিলিটি পি অফ এক্স এবং ওয়াই থাকে, তো তার নরমালাইজেশন করার ক্ষেত্রে এখানে মানে ওয়াইটা ফিক্স থেকে এক্স এর ভ্যালুগুলি যতগুলো ভ্যালু আছে তার প্রত্যেকটা জয়েন্ট প্রবাবিলিটি সামেশন নেওয়া হয়, হ্যাঁ, সেভাবে। অর্থাৎ আমাদের টার্গেট থাকতে হয় যে যাতে প্রবাবিলিটির রেঞ্জটা 1 পর্যন্ত চলে যায় আর কি, ঠিক সেইভাবে করা হয়। আচ্ছা, এরপরে বাই মার্জিনালাইজেশন, তারপরে প্রোডাক্ট রুলস তো আমরা দেখেছি প্রোডাক্ট রুলস কিভাবে হয়। প্রোডাক্ট রুলস থেকে চেইন রুলস পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম, সেটাও দেখানো হয়েছে। আচ্ছা, এটা বেজ রুলস,
বেজ রুলস এর ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি বেজ রুলস কিভাবে হয়। ক্যাশ ক্যাভিটি টুথেক। আচ্ছা, আমরা যেটা ইফেক্ট বলেছিলাম আসলে এখানে আবার বলা হচ্ছে যে কজ এবং এভিডেন্স। হ্যাঁ, এভিডেন্স মানে সিমটম গুলি, হ্যাঁ, যে এই এভিডেন্সের কারণে এই কজটা হয়। আচ্ছা, এখানে উই গেট ডায়াগনোসিস প্রবাবিলিটিস ক্যাভিটি টুথেক ফ্রম দ্য ক্যাজুয়াল প্রবাবিলিটিস টুথেক ক্যাভিটি অল আর এখানে কজ এবং এভিডেন্স আকারে প্রকাশ করতেছে। ক্যান আপডেট ইউর ব্লিড। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রবাবিলিটিস। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স এর ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রবাবিলিটি অফ পি এ, অ্যাজাম্পশন, ওয়েদার, মিউচুয়াল এক্সক্লুসিভ। আচ্ছা, এই যে ডেন্টিস্টের ডাইলেমা যেটা আমরা দেখেছিলাম, যে ডেন্টিস্ট যে প্রবলেমটা, সেক্ষেত্রে আমরা যখন কি বলছি প্রবাবিলিটি অফ ক্যাভিটি, হোয়াট ডাজ মিন দ্যাট। আবার প্রবাবিলিটি অফ ক্যাভিটি গিভেন টুথেক, তার মানে এটা আমরা অলরেডি বলেছি যে হোয়াট ইজ দা প্রবাবিলিটি অফ ক্যাভিটি গিভেন টুথেক। এটা ইজি ব্যাপার, যে প্রবাবিলিটি পি, এখানে ক্যাভিটি গিভেন টুথেক। হোয়াট ইজ দা প্রবাবিলিটি অফ ক্যাভিটি গিভেন প্রোবিক্যাস। প্রোবিক্যাস যদি দেওয়া হয় তাহলে ক্যাভিটি হওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, এরপরে এইগুলোর যে ব্যাখ্যা, এগুলো আমরা দেখেছি যে টুথেকটা হচ্ছে কি ছিল, বুলেন ভেরিয়েবল ইন্ডিকেটিং হোয়েদার এ পেশেন্ট হ্যাজ এ টুথেক। ক্যাভিটি বুলেন ভেরিয়েবল, হোয়েদার ইন্ডিকেটিং, বুলেন মানে কি দুইটা ভ্যালু ছিল, হ্যাঁ, ক্যাভিটি ইয়েস অর নো, এই জন্য বুলেন ভেরিয়েবল বলা হচ্ছে। হোয়েদার দ্য পেশেন্ট হ্যাজ এ ক্যাভিটি, আর ক্যাসের কথা বলছে হোয়েদার দ্য ডেন্টিস্ট প্রবি ক্যাস ইন দ্য ক্যাভিটি, এই ডেন্টিস্ট প্রবি ক্যাসটা ক্যাভিটিতে গেছে কিনা। If a patient has a cavity, the probability that the probicast in it does not depend on whether he or she has a toothache. তো এটাকে আমরা এই যে ইন্ডিপেন্ডেন্স প্রবাবিলিটির উদাহরণ, কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স, আমরা যেটা দেখলাম কিছুক্ষণ আগে। therefore case is conditionally independent of toothache and given the cavity, এটা conditionally independent of toothache, হ্যাঁ, given the cavity. toothache is conditionally independent case given the cavity. আচ্ছা, এটা এভাবে লেখা হয়। এরপরে ফাইনালি এভাবে আসতেছে conditional independence case cavity। আচ্ছা, নেইভ বেজ মডেলের ক্ষেত্রেও যেটা আমরা দেখলাম যে কজ ইফেক্ট দিয়ে সেটআপ যদি থাকে, তার করসপন্ডিং আমরা কজ ইফেক্ট এভাবে দেখেছি কিভাবে বেজ মডেলটা হয়, যে এভাবে যদি সেটআপ থাকে তাহলে ওই যে ক্যাশ ক্যাভিটি এভাবে থাকতে থাকতে এই ফাইনালি ক্যাভিটি কন্ডিশনালি থাকতেছে, আর এখানে সেটআপ ইফেক্ট গুলো থাকতেছে। আচ্ছা, এখন এই নেইভ বেজের একটা এক্সাম্পল আমরা দেখবো, যে নেইভ বেজের মাধ্যমে কিভাবে একটা ক্লাসিফিকেশনের কাজ করে। আমরা অনেক সময় আমাদের মেইল রিসিভ করি না, এই মেইলটা স্প্যাম হবে কিনা, হ্যাঁ, বা স্প্যাম হবে কিনা, এটা ফিল্টার করা হয়। এটা কিভাবে ফিল্টার করা হয়, তো এটা বেজিয়ান ক্লাসিফায়ার বা নেইভ বেজ স্প্যাম ফিল্টারের মাধ্যমে এটা করা হয়। তো সেটা কিভাবে কাজ করে, বেজিয়ান ডিসিশন থিওরির আলোকে সেটা কাজ করে। এই বেজিয়ান ডিসিশন থিওরি কি কাজ করে, বেজিয়ান ডিসিশন থিওরি টু মিনিমাইজ দ্য প্রবাবিলিটি এররটাকে সে কি করে, মিনিমাইজ করে। উই শুড ক্লাসিফাই এ মেসেজ অ্যাজ স্প্যাম। মেসেজটা যদি স্প্যাম হয় তাহলে কি হবে, এখানে দেখো, তাহলে এই মেসেজটা স্প্যাম অথবা নেগেশন অফ স্প্যাম বা নট স্প্যাম। তো নেগেশন অফ স্প্যামকে আমরা বলতেছি এই নেগেশন সিম্বলটা দিয়ে। তাহলে এটা যদি স্প্যাম হতে হয় তাহলে আমাদের কি দিয়ে আছে, মেসেজটা দিয়ে আছে, মেসেজ ইজ গিভেন, হ্যাঁ, দেন প্রবাবিলিটি অফ স্প্যাম। তো প্রবাবিলিটি স্প্যাম হোয়ারএজ গিভেন মেসেজ, আর এটা হচ্ছে প্রবাবিলিটি নট স্প্যাম গিভেন মেসেজ। এখন এই প্রবাবিলিটির ভ্যালুটা যদি গেটার হয় দেন এটার চেয়ে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এই এটা স্প্যাম, এই মেইলটা বা এই মেসেজটা স্প্যাম। এখানে কিছু উদাহরণ দেয়া হচ্ছে যে স্প্যাম এর ক্ষেত্রে কি অবস্থায় থাকবে, আর এর ক্ষেত্রে কিছু টেক্সট দেখে তো করা হবে যে এটা নেগেটিভ এটা পজিটিভ, এইভাবে কিছু দুইটা উদাহরণ টেনে আনা হয়েছে। তো যাই হোক, আমরা এখানে আসলে মূলত কিভাবে স্প্যাম এবং কিভাবে হয় সেই অ্যানালাইসিসটা দেখব। তো এইটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে যে ডিসিশন থিওরিটা কাজ করে সেটাকে বলা হয় ম্যাক্সিমাম পোস্টারিয়র, এমএপি। এই ম্যাক্সিমাম পোস্টারিয়র অর্থ হচ্ছে যে এই যে প্রবাবিলিটি, যেটা এই কন্ডিশনাল প্রবাবিলিটি, এটাকে পোস্টারিয়র প্রবাবিলিটি বলা হয়। এই পোস্টারিয়র প্রবাবিলিটির যে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে তাহলে সেটা হবে তাই। যদি স্প্যামের পোস্টেরিয়র প্রবাবিলিটির ভ্যালুটা ম্যাক্সিমাম হয় দেন দ্য মেসেজ ইজ স্প্যাম অর ইমেল ইজ স্প্যাম। আর যদি নট স্প্যামের
পোস্টেরিয়র প্রবাবিলিটির ভ্যালুটা বেশি হয় তাহলে এটা নট স্পাম। তো এখন এই প্রবাবিলিটির ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করা আমরা সেটা দেখব। এটাকে খুবই ব্যাপার যে আমরা দেখলাম যে বেজ রুল যেটা দেখেছি সেই বেজ রুলস অ্যাপ্লাই করা হয় টু ক্যালকুলেট দ্য পোস্টেরিয়র অফ দোজ প্রবাবিলিটিস। এখন কি করা হয়, বেজ রুলস আমরা অলরেডি দেখেছি। বেজ রুলস এর ক্ষেত্রে দেখো যে আমরা আগে যে বেজ রুলস দেখলাম, যে এখন যদি প্রবাবিলিটি অফ স্পাম গিভেন মেসেজের বেজ রুলসে সাজানো হয় তাহলে কি হয়, প্রবাবিলিটি অফ মেসেজ এবার স্পাম গিভেন, হ্যাঁ, এরপর প্রবাবিলিটি অফ স্পাম, এরপর প্রবাবিলিটি অফ মেসেজ, এরপরে নট স্পামের ক্ষেত্রে কি সিমিলার। আমাদের বেজ রুলস, অ্যাকর্ডিং টু বেজ রুলস অনুযায়ী আমরা এটাকে করেছি, অ্যাসাইন করেছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে যে নোটিস দ্যাট পি মেসেজ প্রবাবিলিটি অফ মেসেজ ইজ জাস্ট এ কনস্ট্যান্ট নরমালাইজিং ফ্যাক্টর এন্ড ডাজ নট এফেক্ট দ্য ডিসিশন। দেখো এই দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি খুব ইফেক্ট করবে? এই ভ্যালুটার কি খুব সিগনিফিকেন্ট কোনো মান আছে এই 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 প্রবাবিলিটি অফ স্পাম বের করার ক্ষেত্রে গিভেন মেসেজ? কারণ এটা বোথ সাইড এর ভ্যালু যদি 10 হয়, এখানেও 10 রেশিও হয়ে ডিভাইডেড হচ্ছে, এখানেও 10 রেশিও হয়ে ডিভাইডেড হচ্ছে, কারণ মান দুই জায়গাতে এটা ডিভাইডেড হচ্ছে, দ্যাট মিন্স এটা একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট নরমালাইজিং ফ্যাক্টর, অর্থাৎ এর কোনো ইফেক্টই নেই এই probability of spam given message এবং probability of not spam given message ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই কথাটাই বলা হচ্ছে। Therefore to classify the message all we need is to find probability message given spam এবং probability of spam and probability of message given not spam, probability of not spam, এই ফ্যাক্টর গুলি হচ্ছে সিগনিফিকেন্ট টু ফাইন্ড আউট দোজ ভ্যালুজ, এই কথা বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই কথা যদি বলা হয় তাহলে উই নিড টু ফাইন্ড আউট এই ভ্যালুগুলোকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করতে গেলে কি ক্যালকুলেশন করতে হবে? দি মেসেজ ইজ এ সিকোয়েন্স অফ ওয়ার্ড। আসলে মেসেজের মধ্যে কি থাকে? সেট অফ ওয়ার্ড থাকে। এখন এই ওয়ার্ডগুলির ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি মানে নাম্বার, ব্যাগ অফ ওয়ার্ডস রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, ব্যাগ অফ ওয়ার্ড অর্থাৎ কালেকশন অফ ওয়ার্ড। দ্য order of the word in the message is not important, order the important না, each word is conditionally independent of other। আসলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ওখানে ওই যে ক্যাভিটির সঙ্গে টুথেক ছিল, কেস ছিল, এই যে এভিডেন্স গুলো বা এই যে ইফেক্ট গুলো ছিল তারা একজন আরেকজনের সঙ্গে কি কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ড গুলোও কিন্তু কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট হবে। সেই কথাই বলতেছে যে ইচ ওয়ার্ড ইজ কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট of others given the message class। মেসেজ ক্লাস যখন দেয়া থাকবে এটা স্পাম অর নট স্পাম, হ্যাঁ, তখন এটা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে এখানে বলতেছে ব্যাগ অফ ওয়ার্ড ইলাস্ট্রেশন। তাহলে ইলাস্ট্রেশনে দেখা যাচ্ছে যে এখানে যে যদি একটা মেসেজ থাকে তাহলে মেসেজের মধ্যে যে ওয়ার্ডগুলি কিভাবে থাকে আর কি, তো এই ওয়ার্ডগুলির একটা ইলাস্ট্রেশন দেয়া হচ্ছে মেসেজের মধ্যে, এবং এই ইলাস্ট্রেশন অনুযায়ী এরপর আরেকটা মেসেজের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ওয়ার্ডগুলি কি অবস্থায় আছে তার একটা ইলাস্ট্রেশন। আচ্ছা, এরপরে ঠিক এইভাবে বেশ কিছু ওয়ার্ড কর্পাস দেয়া হচ্ছে। আচ্ছা, এরপর আমরা ক্যালকুলেশনের দিকে যাব যে ব্যাগ অফ ওয়ার্ড রিপ্রেজেন্টেশন, the order of the word in message is not important, is word is conditionally independent and other given the message class spam or not spam। এখন আমরা যে বলতে পারি যে প্রবাবিলিটি মেসেজ এবং স্পাম এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করতে গেলে তাহলে এই ওয়ার্ড মেসেজটাই আসলে সেট অফ ওয়ার্ড, এরপরে গিভেন স্পাম, এটা যদি হয় তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রেই এটা সমান কি করা যায়? তাহলে এই যে এন সংখ্যক যদি থাকে তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে প্রবাবিলিটি অফ ওয়ার্ড আই গিভেন স্পাম, প্রবাবিলিটি অফ ওয়াই I1 given spam, probability of I2 given spam, probability I3, এভাবে n পর্যন্ত। আচ্ছা, এইভাবে যদি আমরা এখান থেকে পাই, our filter will classify the message as spam if definitely যে স্পাম হবে এই ভ্যালুটা যদি গ্রেটার দেন হয়। এই বলেছে p of spam, এই ভ্যালুটা ইজ গ্রেটার দেন নট স্পাম, এটা আমরা আগেও বলেছি। আচ্ছা, এখন এই যে আমরা যেটা দেখলাম যে ওয়ার্ডগুলি যেভাবে এখানে করা হচ্ছে, ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং এই যে বেস রুলস অনুযায়ী সাজানো হচ্ছে, এর মধ্যে যে কি কি প্যারামিটার বা কি কি আছে, পার্টগুলি আছে, এর মধ্যে যে পি অফ স্পাম এটা হচ্ছে কি পোস্টেরিয়র, এটা হচ্ছে প্রায়র, পি অফ স্পাম হচ্ছে প্রায়র, আর এইটা হচ্ছে পোস্টেরিয়র যে স্পাম এবং গিভেন ওয়ার্ড, হ্যাঁ, গিভেন ওয়ার্ড
সেখানে স্পাম হচ্ছে পোস্টেরিয়র। আর লাইকলিহুড হচ্ছে যে কালেকশন অফ যেটা আমরা পাচ্ছি আর কি। আর এখানে এটা তো আমরা বের করবে, পোস্টেরিয়রটা বের করবো, আর পি অফ স্পাম তো দেয়া আছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখি যে কোনো একটা মেসেজের ক্ষেত্রে, in order to classify a message, suppose একটা মেসেজ, we need to know the prior p spam and the likelihood p word spam। এটা likelihood and word spam, not spam। তাহলে এই তিনটা বিষয় আমাকে বের করতে হবে। এই তিনটা বিষয় বের করার ক্ষেত্রে prior এর ক্ষেত্রে there are parameter of the probabilistic model, how do we obtain the values of this parameter। এখন এই প্যারামিটারের ক্ষেত্রে তাহলে যে পি স্পাম, এটা গিভেন, প্রায়র ভ্যালু এটা দেয়া আছে, হ্যাঁ, যে পি স্পাম এত, নেগেশন অফ স্পাম এত, বাস। এখন এই মেসেজের মধ্যে আমার এই ওয়ার্ড গুলো দেখে, যে প্রত্যেকটা ওয়ার্ড, এখানে তো সেট অফ ওয়ার্ড আছে, তো সেট অফ ওয়ার্ড দেখে সেই ওয়ার্ডটা এই এই স্পাম মেসেজের মধ্যে যে এই ওয়ার্ডটা কতবার এসছে এবং টোটাল কতটা ওয়ার্ড আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে প্রতিটা ওয়ার্ডের একটা প্রবাবিলিটি ভ্যালু বের করা হয়েছে। ঠিক প্রবাবিলিটি অফ ওয়ার্ড নট স্পাম এর ক্ষেত্রেও এভাবে বের করা হয়েছে। আচ্ছা, যখন আমি ইন্ডিভিজুয়াল এই ওয়ার্ড গুলোর ভ্যালু বের করলাম, তাহলে আমরা যদি এখন ওই ইকুয়েশনে দিয়ে দিই, ইকুয়েশনটা আবার ব্যাকে যায়, একটু লক্ষ্য করো ইকুয়েশনটা কয়, এই যে লাইকলিহুড, এখানে কি বলতেছে, প্রত্যেকটা এই যে এখানে ওয়ার্ড আমরা ডি এর জন্য বের করলাম, 2 এর জন্য বের করলাম, মানে কি আয়ের মান যখন 1, মনে করি এটা ডি এর জন্য, হ্যাঁ, আয়ের মান যখন 2, এটা 2 এর জন্য, আয়ের মান যখন 3, এটা আরেকটা ওয়ার্ডের জন্য। তাহলে প্রত্যেকটার ভ্যালু কি হচ্ছে, এই প্রত্যেকটার ভ্যালু আসলে মাল্টিপ্লাই হচ্ছে, n সংখ্যক ভ্যালু মাল্টিপ্লাই হচ্ছে, এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে কি স্পামের ভ্যালু, বের করে এই পোস্টেরিয়র ভ্যালুটা বের হচ্ছে স্পাম ওয়ার্ড। ঠিক এইভাবে আবার নট স্পাম এই গিভেন ওয়ার্ডের জন্য এইভাবে ভ্যালুগুলো ক্যালকুলেশন হচ্ছে। আমরা যদি দেখি তাহলে এইখান থেকে এখান থেকে স্পামের জন্য, এখান থেকে নট স্পামের জন্য এই ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হওয়ার পরে এখন আমরা ওই যে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে কথা বলা হচ্ছে, যে হাউ ডু উই অবটেন দা প্রায়র পি স্পাম এন্ড লাইকলিহুড এত এন্ড এত, ইম্পেরিক্যালি উই ইউজ দা ট্রেনিং ডেটা। আচ্ছা, ইউজ দা ট্রেনিং ডেটা, সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে ওয়ার্ড স্পাম কিভাবে হয়, নাম্বার অফ ওয়ার্ড অকারেন্সেস ইন স্পাম মেসেজ এন্ড টোটাল অফ দা ওয়ার্ডস ইন স্পাম মেসেজ, এইভাবে প্রতিটা ওয়ার্ডের প্রবাবিলিটি বের করা হলো। আচ্ছা, দিস ইজ দা ম্যাক্সিমাম লাইকলিহুড, এভাবে বের করা হলো। বের করার পরে ফাইনালি this is the maximum likelihood estimate or estimate the maximized likelihood of the training data। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট ট্রেনিং ডেটা হলো, ইনডেক্স আই টু ক্যালকুলেশন করে বের করা হলো। বের করে আসলে ফাইনালি এখানে যে ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুটাই আমাদের এই সমস্ত ভ্যালুগুলো ক্যালকুলেশন করে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাইনালি এখানে পাবো। অর্থাৎ এটা যদি স্পাম হয় তাহলে এখানে একটা ভ্যালু আসবে, ঠিক এটা যদি নট স্পাম হয় তাহলে এখানে নেগেশন অফ স্পাম, নেগেশন অফ স্পাম, নেগেশন অফ, এখানে ভ্যালু হবে। এই দুইটা ভ্যালু দেখে এখন দেখব যে যদি এই ভ্যালুটা বড় হয় তাহলে এটা স্পাম, আর যদি এই ভ্যালুটা ছোট হয়ে যায় তাহলে স্পাম, আর যদি এর অল্টারনেটিভ হয় তাহলে এই মেসেজটা হচ্ছে নট স্পাম। এই হচ্ছে বেজ রুলস অ্যাপ্লাই করে স্পেস মেসেজ ফিল্টারিং করা হয় এভাবে। তো এই তো এর মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার ছিল হচ্ছে চ্যাপ্টার 13, আমরা শেষ করলাম। তো তোমরা এগুলো পড়ো, আমি দেখি স্লাইড গুলো কিভাবে দেয়া যায় সেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আর ভিডিও লেকচারটা আপলোড করার কথা দেখে আমি করে দেবো কোনো এক সময়। তো এগুলো তোমরা পড়ো, এরপরে কোনো বিষয়ে কনফিউশন থাকলে আবার আমাকে অনলাইন অফলাইন বা নেক্সট ক্লাসে করতে পারবা। তো আমরা আজকে এ পর্যন্তই রেখে আমাদের আজকের ক্লাস শেষ করব, এরপরে আমরা নাম প্রেজেন্ট করব আর কি।